আচ্ছা, আমি অডিবল একটু? আর স্ক্রিন দেখা যাচ্ছে নাকি বলবে? আমি অডিবল কিনা আর স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু বলবে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখনো আমি কি গ্রুপে জানিয়ে দেবো? এখনো তো জয়েন মাত্র 3 জন না 4 জন করেছে। একটা মিনিট। কমপ্লিট ব্যাচ। কে সব জয়েন করেছো? আচ্ছা, আজকে আমাদের প্রথম ইংরাজির ক্লাস আর কি। আমার একটু লেট হয়ে গেল ঢুকতে। এনিওয়ে, আমি ওইদিকে একটু টেনে দিচ্ছি। তো সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আমরা এটা এমন একটা জিনিস বা এমন একটা সাবজেক্ট যেটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিলিমিনারি, আরেকটা হচ্ছে মেইন। আচ্ছা, তো প্রিলিমিনারির ইংরাজি এখানে মূলত তিনটে জিনিস থাকে। এক হচ্ছে গ্রামার, 2 নম্বর হচ্ছে ভোক্যাব, আর 3 নম্বর যেটা থাকে এই গ্রামার আর ভোক্যাবের উপর তোমার দুটোকে মিলিয়ে যেটা দেয় সেটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন পার্ট। অ্যাপ্লিকেশন পার্ট মানে তোমাকে ধরো একটা ক্লোজ টেস্ট টাইপের দিল, যদিও ক্লোজ টেস্ট ডব্লিউবিসিএস এ আসে না, কিন্তু ধরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, তো সেখানে তোমার গ্রামারও দরকার হবে, ভোক্যাবুলারিও দরকার হবে। মেইনে 40 নম্বর থাকে, এক একটা আইটেমে এরকম 5টা আইটেম থাকে। 2020-21 সালের পর থেকে তোমার যেটা দিচ্ছে প্রথম কম্পোজিশন, কম্পোজিশনকে শর্ট এসে ভাবতে পারো। এছাড়া দিচ্ছে রিপোর্ট, তারপর দিচ্ছে লেটার, তারপর দিচ্ছে ট্রান্সলেশন, আর দিচ্ছে প্রেসিস। ডব্লিউবিসিএস মেইনে যারা ক্লিয়ার করছে বা বিসিএস চাকরি পাচ্ছে, তো সেখানে সব থেকে বেশি ম্যাটার করে হচ্ছে 3টে পেপার: ইংলিশ, বেঙ্গলি, আর অপশনাল। মানে এটা আমরা যদি সিরিয়াস অ্যাসপিরেন্টদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এই যে জিএস পেপার, আমি বলছি না যে জিএস পেপার কোথাও তুমি কমজোরি হও বা জিএস পেপারে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। তুমি জিএস না জানলে প্রিলি হয়তো পাশ করবে না, কিন্তু ঘটনা কি হয়, যারা খুব পড়াশুনো করে তাদের ক্ষেত্রে, যারা ধরো দিনে সারাদিন পড়ছে আর যারা একটু অল্প পড়ছে, তো জিএস পেপারে না দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। মানে এরকম হলো কেউ হয়তো অনেক বেশি পড়েও অন্যের থেকে 15 নম্বর বা 20 নম্বর বেশি পাচ্ছে, মানে দুজনেই যদি পড়াকু স্টুডেন্ট হয়, ঠিক আছে। কিন্তু এই যে ডেসক্রিপটিভ ইংলিশ বা বাংলা, এখানে যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা তোমার 50, 60, 70, 80 নম্বরেরও হতে পারে। এমনকি অপশনালের ক্ষেত্রে মনে করো অ্যানথ্রোপোলজিতে হাইস্ট মার্কস যা উঠেছে, আর মনে করো সোসিওলজিতে হাইস্ট মার্কস যা উঠেছে, তার মধ্যে 100 নম্বরের ব্যবধান। তাহলে স্বাভাবিকভাবে অপশনাল যে ধরো সোসিওলজি নিল, অথবা অপশনাল যে সাইকোলজি নিল, সে অনেকটা এগিয়ে গেল। তো এই যে ইংরাজি এবং অপশনালের যে ডিফারেন্স, যদিও অপশনাল গ্রুপ সিডি এর জন্য লাগে না, এই যে ডিফারেন্স না, এটা কিন্তু কোনো সময় মানে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এটা জিএস দিয়ে কোনোদিন কভার করা সম্ভব না, কখনো না। আর যেটা ডেসক্রিপটিভের ক্ষেত্রে, তুমি যদি খুব ভালো লেখো তাহলেও যে অসাধারণ তুমি নাম্বার পাবে এমনটা নয়। মানে একই লেখা দুজন টিচারের কাছে গেলে কারুর কাছে 40-এ 25 দেবে, আর কারুর কাছে ওই একই লেখায় হয়তো 15 দেবে। এবং এইটুকুনি আমাকে মেনে নিয়েই কিন্তু এগোতে হবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা একদম
আহ এখন মেইনের ক্লাস প্রথমেই করব না, হয়তো 3-4টে ক্লাসের পর একটা মেইনের ক্লাস করলাম, কারণ আমাদের এমিনেন্সে যেটা হয় সেটা হচ্ছে পার্ট ক্লাস হয়। মানে তোমাদের হয়তো দেখা গেল যে এই ডেসক্রিপটিভ পার্টটা প্রতীক স্যার করালেন, আমি অবজেক্টিভ পার্টটা করালাম, এইভাবে হবে আর কি। এটা প্রত্যেকটা সাবজেক্টেই তাই হয়। যেমন ধরো তোমাদের আজকে জয়ন্ত স্যার অ্যানশিয়েন্ট হিস্ট্রি শুরু করেছেন, মডার্ন হিস্ট্রি শুরু করবেন হচ্ছে হয়তো দেবাশিস স্যার, এবং দুটো সাইমালটেনিয়াসলি চলবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আহ, কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ নালে দেখা যায় যে আইএনএম পার্ট থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? তো তুমি যদি ওই অ্যানশিয়েন্ট হিস্ট্রি শেষ করে তারপরে মডার্ন মিডাইভাল হিস্ট্রি শেষ করে আইএনএম এ যাও, তাহলে আইএনএম এ সব থেকে কম সময় পাবে। এনিওয়ে, আমরা সবার প্রথম যেটা নিয়ে মাথায় রাখবো সেটা হচ্ছে যে একটা শব্দ যে গঠন হয় সেটা কতগুলো লেটার বা অ্যালফাবেট দিয়ে গঠিত হয়। তো এটা খুব ট্রিকি কোশ্চেন। আমি যদি জিজ্ঞেস করি ইংরেজিতে অ্যালফাবেট কটা আছে, একটু মাইক অন করে উত্তর দিতে হবে। ইংরেজিতে অ্যালফাবেট কটা আছে? সৃঞ্জয়? 26। 26টা। আচ্ছা, এই যে 26টা, 24টা কে বললি বাবা? এই যে 26টা আছে না, এই 26টা হচ্ছে লেটার। লেটার মানে হচ্ছে বর্ণ। আর এই যে 26টা লেটার, এটা নিয়ে তৈরি হয় একটা বর্ণমালা, যেটার ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। এই অ্যালফাবেট শব্দটাও আলফা আর বিটা, এই দুটো শব্দ একত্রিত হয়ে তৈরি হয়েছে। তো যদি কোনো জায়গায় সেন্টেন্সে এরকম দেয়, এটা এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ, মানে স্টাফ সিলেকশন কমিশন, সম্ভবত সিজিএল বা সিএইচএসএল এরকম কোনো একটা, বা এমটিএস, যাই হোক না কেন, যে দেয়ার আর 26 অ্যালফাবেটস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে করতে হয়েছিল দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কারণ 26টা বর্ণ নিয়ে একটা বর্ণমালা তৈরি হয়, তাহলে অ্যালফাবেট একটা আছে, লেটার্স 26 রয়েছে। এইবার কতগুলো ওয়ার্ড কতগুলো ওয়ার্ড যদি যুক্ত হয়, তাহলে আমরা বলতে পারি সেন্টেন্স তৈরি হয়, কিন্তু তার আগে আরো কতগুলো জিনিস হয় সেটা আমাদের এক এক করে বুঝে নিতে হবে। যদি একটা ওয়ার্ড থাকে, একটা মাত্র শব্দ থাকে, তাকে আমরা ওয়ার্ডই বলবো। তাকে কি বলবো বাবা? ওয়ার্ড বলবো। আর যদি একের বেশি শব্দ থাকে, মানে মনে করো ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড, আরো বেশি থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, পাঁচটাও, মানে একের বেশি, তাকে আমরা কিন্তু ওয়ার্ডস বলি না, তাকে আমরা বলি গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডস ইংরেজিতে দুটো নামে পরিচিত। কি কি? একটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ। তাহলে আমাকে কেউ ফ্রেজ আর ক্লজের যেটা বেসিক ডিফারেন্স বলতে পারবি? ক্লজের ফ্রেজ স্যার নির্দিষ্ট কোনো মানে নেই, আর ফ্রেজের একটা নির্দিষ্ট মানে আছে। দুটোরই নির্দিষ্ট মানে আছে, দুটোরই নির্দিষ্ট মানে আছে। আচ্ছা, দেখে নে। ধর বললাম আ বিউটিফুল গার্ল, কটা শব্দ? তিনটে। এরপরে আরো হয়তো আছে, আ বিউটিফুল গার্ল ইজ স্ট্যান্ডিং দেয়ার, এরকম হয়তো আরো আছে যেটা আমি লিখিনি। তাহলে আন্ডারলাইন কটা শব্দে করা আছে? এই তিনটে শব্দ। তাহলে প্রশ্ন করা হলো এই যে তিনটে শব্দ, সেন্টেন্সের এই যে তিনটে শব্দ, এটাকে আমরা ফ্রেজ বলবো না ক্লজ বলবো? আরেকটা বলা হলো when he came, কটা শব্দ? এইটুকুনিতে আন্ডারলাইন করা আছে। এরপরে হয়তো সেন্টেন্সের আরো কিছু অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। ধর লেখা থাকলো আই ওয়াজ নট দেয়ার। ঠিক আছে? এটা মনে কর সেকেন্ড পার্টে আছে, এই অংশটা না, তোকে এটাকে আন্ডারলাইন করে দেয়া হলো। তাহলে এখানে কটা শব্দে আন্ডারলাইন করা হয়েছে? তিনটে শব্দে। তিনটে শব্দ মানে কি? একের বেশি শব্দ। তার মানে এই যে দুটো, মানে আ বিউটিফুল গার্ল বল অথবা ওয়েন হি কেম বল,
দুটোই হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস। একের বেশি শব্দকেই কি বলে? গ্রুপ অফ ওয়ার্ডস। এবার বুঝতে হবে এই দুটোর মধ্যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। মাথায় রাখবি, যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব বিদ্যমান থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, তাকে বলা হবে ক্লজ। আর যার মধ্যে এই সাবজেক্ট ভার্ব ইকুয়েশনটা থাকবে না, তাকে বলা হবে ফ্রেজ। তাহলে আ বিউটিফুল গার্ল এটা হচ্ছে একটা ফ্রেজ, আর ওয়েন হি কেম এটা হচ্ছে একটা ক্লজ, কারণ হি হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব। এবার ধর আন্ডারলাইন করা থাকতো আ বিউটিফুল গার্ল ইজ, তখন সেটা ক্লজ হতো, কারণ আ বিউটিফুল গার্ল সেটা সাবজেক্ট হয়ে যেত আর ইজটা হয়ে যেত ভার্ব। তার মানে একটি শব্দকে আমি শব্দ বলবো, একাধিক শব্দকে আমি শব্দগুচ্ছ বলবো। এই শব্দগুচ্ছকে আমি ফ্রেজ অথবা ক্লজ যে কোনো নামে ডাকতে পারি। এটা ডিপেন্ড করবে সেই শব্দ সমষ্টির মধ্যে কর্তা এবং ক্রিয়াপদ উপস্থিত আছে কি না। যদি কর্তা এবং ক্রিয়াপদ যুগপদ উপস্থিত থাকে, তাহলে আমরা তাকে বলবো ক্লজ। আর যদি সাবজেক্ট বা ভার্ব একত্রিতভাবে উপস্থিত না থাকে, তাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। এই অবধি কারুর কোনো ডাউট বা কোয়ারি আছে কিনা বলো, আর না থাকলেও সেটা আমায় জানিয়ে দাও। না দাদা, ক্লিয়ার। ওকে, না, এইবার নেই। প্রশ্ন হচ্ছে এরকম একটা যদি বলা হয় যে হি কেম হিয়ার, তাহলে এইটাকে আন্ডারলাইন করে দিলাম। তাহলে এটাকে আমি কি বলবো? তিনটে অপশন, ফ্রেজ, ক্লজ নাকি সেন্টেন্স। কি প্রেজেন্ট তো বলবো? সেন্টেন্সই হচ্ছে। সেন্টেন্স। এটা আচ্ছা, এটা দাদা ক্লজ সেন্টেন্সের কেন বলবো না? পাশে তো এর মধ্যে ফ্রেজও তো হবে। সাবজেক্ট ভার্বও আছে। না, ফ্রেজ কি করে হবে? ফ্রেজ তো থাকবে হচ্ছে যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না। এখানে কি সাবজেক্ট ভার্ব আছে? তো হিটা সাবজেক্ট, কেমটা ভার্ব। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এটাকে আমরা ক্লজ বলবো নাকি সেন্টেন্স বলবো। কারণ এর মধ্যে সাবজেক্ট ভার্ব দুটোই রয়েছে, ক্লজের ক্ষেত্রেও সাবজেক্ট ভার্ব থাকে আর সেন্টেন্সের ক্ষেত্রেও সাবজেক্ট ভার্ব থাকে। সেন্টেন্স বলবো, মিনিং কমপ্লিট হয়েছে এরকম। মিনিং কমপ্লিট হয়েছে, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাকে আমরা সেন্টেন্সই বলবো। কেন? কারণ ক্লজ বলা হয় পার্ট অফ সেন্টেন্সকে। অ্যাকচুয়ালি ক্লজ শব্দটা হচ্ছে একটা রেসপেক্টিভ টার্ম। রেসপেক্টিভ টার্ম মানে সাপেক্ষ। যেমন তোকে দাদা বলা হচ্ছে, কার সাপেক্ষে? তোর বোন অথবা ভাইয়ের সাপেক্ষে। তোকে ছেলে বলা হচ্ছে, কার সাপেক্ষে? মা অথবা বাবার সাপেক্ষে। তোকে বন্ধু বলা হচ্ছে, কার সাপেক্ষে? অন্য একটা বন্ধুর সাপেক্ষে। তোকে ছাত্র বা ছাত্রী বলা হচ্ছে, কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। তার মানে এই যে ক্লজ আমরা বলছি না, এটা হচ্ছে একটা রিলেটিভ টার্ম। অর্থাৎ একটা সাবজেক্ট ভার্বের রেসপেক্টে অপর একটি সাবজেক্ট ভার্বকে আমরা ক্লজ বলবো। কি বললাম? একটি সাবজেক্ট ভার্বের রেসপেক্টে অন্য একটি সাবজেক্ট ভার্ব, তাকে আমরা ক্লজ বলবো। যখন আমি লিখলাম ওয়েন হি কেম আই ওয়াজ নট দেয়ার, এটা লিখেছিলাম তোরে বাবা, আই ওয়াজ নট দেয়ার। তাহলে এই যে আই ওয়াজ, এটাকে আমি ক্লজ বলছি ওয়েন হি কেমের সাপেক্ষে। আর ওয়েন হি কেমকে আমি ক্লজ বলছি, মানে হি কেমকে ক্লজ বলছি আই ওয়াজ এর সাপেক্ষে। ঠিক আছে? এবার এদের ফার্দার মানে ইয়ে রয়েছে, কোনটাকে আমরা সাবঅর্ডিনেট কোনটাকে প্রিন্সিপাল বলবো সেইটা। তাহলে ক্লজ হতে গেলে মিনিমাম দুটো ক্লজ থাকতে হবে। আর এই যে সেন্টেন্স, এটাকে যদি তুই একান্তই ক্লজ বলতে চাস, তাহলে বলবি হচ্ছে সিঙ্গেল ক্লজ সেন্টেন্স। এরকম কোনো টার্মিনোলজি নেই যদিও, কিন্তু তোরা ওই যে স্যার সাবজেক্ট ভার্ব থাকলেই তো ক্লজ, যদি একান্তই বলতে চাস তাহলে মানে সিঙ্গেল ক্লজ সেন্টেন্স বলতে পারিস। কিন্তু এটাকে সিঙ্গেল ক্লজ সেন্টেন্স না বলে শুধু সেন্টেন্স বলাই ঠিক, কারণ এখানে সম্পূর্ণ হচ্ছে একটা ধারণা বা মনের ভাব। এখানে কোনো মানে আচমকা ব্যাপার থাকছে না যে ওয়েন হি কেম, একটা মানে অগোছালো ব্যাপার, একটা অসম্পূর্ণ ব্যাপার। আই ওয়াজ নট দেয়ার,
এমনিতে আই ওয়াজ নট দেয়ার একটা সেন্টেন্স, কিন্তু যখন ওয়েন হি কেম থাকছে তাহলে তো ওটার একটা পার্ট অসম্পূর্ণ থাকছে। তার মানে একটা সাবজেক্ট ভার্বের রেসপেক্টে আরেকটা সাবজেক্ট ভার্বকে আমরা ক্লজ বলবো। ক্লিয়ার? এই অবধি কারুর কোনো ডাউট বা কোয়ারিজ? নো স্যার। না স্যার। আচ্ছা, এইবার বুঝলাম। এই যে ক্লজ, এই ক্লজ তিন ধরনের হয়ে থাকে। আচ্ছা, সবার প্রথম দু ধরনের ক্লজ নিয়ে আমরা আলোচনা করি। একটা ক্লজকে বলা হয় মেইন ক্লজ, আরেকটাকে বলা হয় হচ্ছে সাব ক্লজ। মেইন ক্লজ আর সাব ক্লজ কি? মেইন ক্লজ মানে হচ্ছে যে স্বয়ং সম্পূর্ণ, মানে অন্য একটি ক্লজ না থাকলেও যে ক্লজটি তোমার একটা সিম্পল সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে তাকে বলা হয় হচ্ছে মেইন ক্লজ। তাকে কি বলা হবে? মেইন ক্লজ বলা হবে। এই মেইন ক্লজের আরো বেশ কিছু নাম আছে, তোমরা একটু নোট করে নেবে। একে প্রিন্সিপাল ক্লজও বলা হয়, আবার এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। তার মানে ও অন্যের উপর নির্ভর করে না, ও একাই বসতে পারে, কে থাকলো না থাকলো কিচ্ছু ম্যাটার করে না। তাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজের অস্তিত্ব অন্য একটি ক্লজের ওপর নির্ভর করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ধর আমি বললাম যদি সে আসে আমি তাহলে অপেক্ষা করব। এখানে দেখ, যদি সে আসে, এই যদি সে আসে এই অংশটা, এটা কিন্তু একটা অসম্পূর্ণ অংশ। মানে মনের মধ্যে একটা জিজ্ঞাসা থেকে যাবে যে যদি সে আসে তো কি হবে, মানে একটা ইনকমপ্লিট। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি বাড়িতে অপেক্ষা করব, এই অংশটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। কারণ আমি বাড়িতে অপেক্ষা করব এটা বলার জন্য যদি সে আসে এটা না বললেও চলে। মানে তুই এমনি বলতে পারিস না হ্যাঁ আমি বাড়িতে অপেক্ষা করব, হতে পারে একটা স্বয়ং সম্পূর্ণ সেন্টেন্স বা ক্লজ হতে পারে। কিন্তু যদি সে আসে এটা কখনোই একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। তাহলে যে অংশটা বা যে ক্লজটা, ক্লজ মানেই মাথায় রাখবি সাবজেক্ট ভার্ব, যে ক্লজটা তোমার নিজের আহ, স্বয়ং সম্পূর্ণভাবে বা এককভাবে বসতে পারে, অন্যের ওপর নির্ভর করে না, তাকে আমরা মেইন অথবা প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। আর যার কমপ্লিশনের জন্য ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দরকার তাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এইবার আমাদের বুঝতে হবে সেন্টেন্স তিন ধরনের আছে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আলাদা করে আর ক্লজের দরকার হয় না, কারণ ওই যদি একান্তই বলতে চাস তাহলে ওই সিঙ্গেল ক্লজ সেন্টেন্স বলতে হবে। আমাদের ক্লজ মানে ক্লজ শব্দটা তো আমরা বলেছি রেসপেক্টিভ টার্ম, যে একটার সাপেক্ষে আরেকটা বলবো। তো এই ক্লজ টার্মটা আসে হচ্ছে মূলত এই দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সে আর কম্পাউন্ড সেন্টেন্সে যেটা মিল সেটা হচ্ছে দু ক্ষেত্রেই একের বেশি ক্লজ থাকে, মানে রেসপেক্টিভ টার্ম। তার মানে ক্লজ ওয়ান আর ক্লজ টু থাকে, কমপ্লেক্সেও ক্লজ ওয়ান আর ক্লজ টু থাকে। তাহলে কম্পাউন্ডেও ক্লজ ওয়ান আর ক্লজ টু থাকে, ক্লজ থ্রিও থাকতে পারে। আমি জাস্ট কথার কথা বলছি যে একের বেশি ক্লজ থাকে। তাহলে স্যার দুটোই যদি সেম হয় তাহলে দুটোকে আলাদা আলাদা নামে কেন চিহ্নিত করা হচ্ছে? কি কারণ থাকতে পারে তার? মাথায় রাখবে যখন এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে তখন দুটো ক্লজের নেচার সেম হবে, মানে দুটোই তোমার মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ হবে। তার মানে দুটোই আলাদা আলাদা ভাবেও স্বয়ং সম্পূর্ণ বাক্য, অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লজ। যেমন ধরো আমি বললাম আই অ্যাম এ বয়, একটা সম্পূর্ণ সেন্টেন্স। আমি বললাম যে আই লিভ উইথ মাই পেরেন্টস, তাহলে আই লিভ উইথ মাই পেরেন্টস এটাও একটা সম্পূর্ণ বাক্য।
তাহলে এই দুটো বাক্যকে আমি যদি অ্যান্ড দিয়ে যুক্ত করি, যে আই এম এ বয় অ্যান্ড আই লিভ উইথ মাই পেরেন্টস, তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ এখানে যে দুটো ক্লজ আছে সেই ক্লজ দুটো এককভাবেও স্বয়ংসম্পূর্ণ, মানে একটা আরেকটার উপর নির্ভর করছে না। মানে আই অ্যাম এ বয় না বললেও বলা যাবে যে আই লিভ উইথ মাই পেরেন্টস, আর আই লিভ উইথ মাই পেরেন্টস না বললেও বলা যাবে আই অ্যাম এ বয়। ক্লিয়ার? তার মানে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো একই ধরনের, আরো সহজভাবে বললে দুটো প্রিন্সিপাল ক্লজের সমষ্টি। অন্যদিকে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা থাকে হচ্ছে মেইন ক্লজ, একটা থাকে হচ্ছে মেইন ক্লজ, আর একটা থাকে হচ্ছে তোমার সাব ক্লজ। মানে একটা অসম্পূর্ণ ক্লজ আর একটা সম্পূর্ণ ক্লজ মিলে তৈরি হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দু ধরনের ক্লজ থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটো ক্লজ থাকে। এইবার ক্লজ মানে কিন্তু সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, আর কিচ্ছু না, এইটুকুনি মাথায় রাখবে। ক্লজ যখন বলছি সেটার মানে সাবজেক্ট ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট ভার্বের সাথে দ্বিতীয় সাবজেক্ট ভার্ব, মানে ক্লজ ওয়ানের সাথে ক্লজ টু কে কানেক্ট করার জন্য আমাদের যেটা দরকার সেটাকে ইংরেজিতে বলে কনজাংশন। সেটাকে কি বলে? সেটাকে বলা হয় কনজাংশন। এই কনজাংশন মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। মাথায় রাখবে, যখন আমি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব, মানে দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করব বা দুটো মেইন ক্লজকে যোগ করব, তখন আমার দরকার হবে কোঅর্ডিনেটিং কনজাংশনের। স্যার, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন 7খানা আছে। প্রথমটা হচ্ছে এফ, দ্বিতীয়টা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে এন, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা হচ্ছে ওয়াই, সরি ও, তারপরেরটা হচ্ছে ওয়াই, আর তারপরেরটা হচ্ছে এস। একসাথে যদি লিখিস এরকম একটা কিছু আসবে, ফ্যান বয়েজ। ঠিক আছে? তাহলে এই ফ্যান বয়েজ মানেটা কি? এই যে ফ্যান বয়েজ বললাম, এই ফ্যান বয়েজ মানেটা কি? এটা তো একটা ছোট টার্ম। অ্যাকচুয়ালি গ্রামারে এরকম কিছু নেই, আমরা মনে রাখার সুবিধার জন্য বলি। এফ স্ট্যান্ডস ফর ফর, এ স্ট্যান্ডস ফর অ্যান্ড, এন স্ট্যান্ডস ফর নর, বি স্ট্যান্ডস ফর বাট, ও স্ট্যান্ডস ফর অর, ওয়াই স্ট্যান্ডস ফর ইয়েট, এস স্ট্যান্ড ফর সো। এই টোটাল 7খানা কনজাংশন রয়েছে, যারা দুটো একই ধরনের ক্লজ অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স নির্মাণে ব্যবহৃত হয়। ঠিক আছে? এই 7টা কনজাংশন বাদে পৃথিবীতে যত কনজাংশন রয়েছে সব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে তোমার যেটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজ যোগ করতে কাজে লাগে। তার মানে ধরো তুমি বলছো ওয়াইল, হ্যাঁ সাবঅর্ডিনেটিং কনজাংশন। তুমি ধরো বলছো দো, সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তুমি ধরো বলছো ওয়াইল, তুমি ধরো বলছো অ্যাজ, তুমি ধরো বলছো বিকজ। এই যত কনজাংশন আছে, এই ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো বাদ দিয়ে যত কনজাংশন আছে সব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরির কনজাংশন। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ আরেকটা হচ্ছে মেইন ক্লজ। যেহেতু ওই সাবঅর্ডিনেট ক্লজকে যোগ করার কাজে লাগে, তাই ওটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। মানে যে সাবঅর্ডিনেট ক্লজকে যোগ করছে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে কমপ্লেক্স সেন্টেন্স। আর যেটা একই ধরনের ক্লজকে যোগ করছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার দেখ, আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্স মানে জটিলতা কোথায় থাকে?
যেখানে লাইক মাইন্ডেড পিপল থাকে না, আলাদা ধরনের আলাদা ধরনের। তাহলে একই রকম ভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা কমপ্লেক্স, জটিল কেন? এখানে দু ধরনের ক্লজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট, অথবা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট। অন্যদিকে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে কি? যে যাদের মধ্যে কোঅর্ডিনেশন ভালো হয়। কোঅর্ডিনেশন কার কার মধ্যে ভালো হয়? যাদের মধ্যে একই ধরনের সত্তা বা বিষয় থাকে। যেমন ধর, বিরাট কোহলি আর ধোনি দুজনেই ভালো দৌড়তে পারতো, তাহলে এদের মধ্যে কেউ রান আউট হবে না, এদের খুব মানে টিউনিংটা ফাইন হবে। তো একই রকম ভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন তাদের মধ্যে করবে যাদের কোঅর্ডিনেট ভালো হয়, মানে একই ধরনের হয়। একই ধরনের মানে কি? একই ধরনের দুটো ক্লজ হয়, মানে দুটোই প্রিন্সিপাল ক্লজ হয়। তাহলে প্রিন্সিপাল ক্লজের যোগ করার কনজাংশন হচ্ছে এইগুলো, এই যে সাতখানা বলা হলো এগুলো সব হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কানেক্ট করার কনজাংশন। এই অবধি কারুর কোনো ডাউট বা কারুর কোনো কোয়ারিজ? না দাদা। তাহলে স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার, বলছি কমপ্লেক্স কমপ্লেক্সে যে কি মানে দুটোর বেশি ক্লজ থাকতে পারে? উম, কমপ্লেক্স সেন্টেন্সে দুটোর বেশি ক্লজ জেনারেলি থাকে না, যদি থাকে সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। অ্যাকচুয়ালি দুটোর বেশি ক্লজ আমরা কেন রাখি না সেটাও আমাদেরকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে এটা ডিপেন্ড করবে, এরপরে একটা মানে সেন্টেন্স পাবে যেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, মানে দুটোই থাকছে। আমি আসছি সেই ব্যাপারটাতেও, যে দুইয়ের বেশি ক্লজ কি করে হবে। সেই এন্ড দিয়ে যুক্ত হবে, মানে সেই কম্পাউন্ডই হয়ে যাবে একটু পরে। আচ্ছা, যেমন তোমার সেন্টেন্স আমি ধরো বলছি, when he came and when he went out, comma, I did not have any idea। মানে কি, কখন সে এলো আর কখন সে গেল আমার কোনো ধারণা নেই। তো একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ একটাই থাকবে, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, ওয়েন হি কেম সাব ক্লজ, আর ওয়েন হি ওয়েন্ট আউট এটা হচ্ছে আরেকটা সাব ক্লজ। কিন্তু প্রিন্সিপাল ক্লজ কটা আছে? মেইন ক্লজ একটাই আছে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন এক্ষেত্রে কটা থাকছে? দুটো থাকছে, এই ওয়েন শব্দটা দিয়েই যোগ করা যাচ্ছে। এবার দেখো, এটাকে চাইলে আমি কমনও নিতে পারি, ওয়েন হি কেম অ্যান্ড ওয়েন্ট আউট আই ডিড নট নো। অ্যাকচুয়ালি এই যে অ্যানটা ঢুকে যাচ্ছে, এই অ্যানটা আসলে কি? এটা তো আবার সেই তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? তো ওইভাবে মানে অ্যান্ড দিয়ে যোগ করে বা মানে একই ধরনের ক্লজ মানে কনজাংশন দিয়ে তুমি যোগ করে যত ইচ্ছা বাড়াতে পারো, কিন্তু সাবঅর্ডিনেটিং বা সাবঅর্ডিনেট ক্লজ যেখানে থাকবে সেটা একের বেশি থাকলেও প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটাই থাকবে এই তোমার কমপ্লেক্স সেন্টেন্সে। ক্লিয়ার? প্রিন্সিপাল ক্লজ দুটো থাকে না কমপ্লেক্স সেন্টেন্সে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, এইবার দেখো, এই অবধি যখন হয়ে গেল, তাহলে আমরা একটা জিনিস দেখব যে সাবজেক্ট ভার্ব, এটা মনে করো সাবজেক্ট ওয়ান ভার্ব ওয়ান, তার মানে এটা হচ্ছে ক্লজ ওয়ান। এখানে মনে করো সাবজেক্ট টু ভার্ব টু, তাহলে এটা হয়ে গেল ক্লজ টু। তাহলে এই দুটো মানে ক্লজ ওয়ান এবং ক্লজ টু কে যোগ করতে একটা আঠার দরকার হবে, এই আঠাটার নামই হচ্ছে কনজাংশন। এটা কি ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেটিং না কোঅর্ডিনেটিং? স্যার বলতে পারবো না। যদি একটা প্রিন্সিপাল ক্লজ হয় আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। যদি দুটোই প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা ডিপেন্ড করবে টোটালি আপন দ্য টাইপ অফ দ্য ক্লজ। এইবার একটা জিনিস দেখো, তাহলে এই দুটো ক্লজকে যোগ করতে একটা কনজাংশন লাগছে, কনজাংশন ওয়ান। আবার মনে করো একটা সাবজেক্ট থ্রি আছে আর একটা ভার্ব থ্রি আছে, তার মানে ক্লজ থ্রি।
তাহলে থার্ড ক্লজ আছে। এবার এই যে একটা কনজাংশন হলো, এই কনজাংশনটা তো 1 আর 2 কে টাই আপ করে দিয়েছে, এবার 3 কে যোগ করার জন্য আবার একটা কনজাংশন দরকার হবে। তাহলে কত নম্বর কনজাংশন দরকার হবে? 2 নম্বর কনজাংশন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যতগুলো ক্লজ থাকছে তার থেকে কনজাংশন একটা কম থাকছে কি থাকছে না? ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমরা ধরতে পারি যে কোনো সেন্টেন্সে নাম্বার অফ কনজাংশন ইকুয়াল টু নাম্বার অফ ক্লজেস মাইনাস 1। কি করে হলো, কেন হলো, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো ক্লজকে কানেক্ট করবে একটা কনজাংশন, তিনটে ক্লজকে কানেক্ট করবে দুটো কনজাংশন, আরেকটা ক্লজ বাড়াও আরেকটা কনজাংশন বাড়বে। এইটা হচ্ছে বিষয়, মানে দুটো পাত্রপাত্রীকে জোড়া লাগাতে একটা ঘটক লাগবে। এটা হচ্ছে পাতি কনসেপ্ট। তাহলে এক্ষেত্রে আমরা যদি ধরেই নিই সিম্পল সেন্টেন্সে ক্লজ কটা থাকে, মানে সাবজেক্ট ভার্ব কটা থাকে ক্লজ না বলে? একটা। একটাই। তাহলে 1 মাইনাস 1। তাহলে সিম্পল সেন্টেন্সে ক্লজ কানেক্টিং কনজাংশন থাকবে না, কারণ ক্লজই তো একটা আছে, তাকে আর কানেক্ট করবে অন্য কিসের সঙ্গে? এই অবধি সবাই ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ঠিক হ্যাঁ আছে, স্যার। এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। এবার দেখো আমরা অনেক সময় যেটা ভাবি যে একটা শব্দ আছে, পরবর্তীকালে শুনবে যে পেয়ার কনজাংশন। এটা একটা ভুল কনসেপ্ট। হ্যাঁ, পেয়ার কনজাংশন মানে জোড় কনজাংশন। যেমন বলা হয় নট অনলির সাথে বাট অলসো ব্যবহৃত হয়, আবার নিদারের সাথে নর ব্যবহৃত হয়, ইদারের সাথে অর ব্যবহৃত হয়। মানে যে শব্দগুলো অনেকটা ওই যে বলে না যে কান টানলে মাথা আসে, তো এইরকম সেগমেন্টে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় পেয়ার কনজাংশন। জেনে রাখবে এই যে পেয়ার কনজাংশন, পেয়ার মানে জোড়, অনেকের ধারণা হবে যে দুটোই কনজাংশন। নয়, নট অনলি বাট অলসোর মধ্যে শুধু বাট অলসো শব্দটা কনজাংশন, নট অনলি নয়। আরো সংক্ষিপ্ত বা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে শুধুমাত্র বাটটা কনজাংশন, অলসোটাও নয়। আমরা বলি বটে যে পেয়ার কনজাংশন, পেয়ার কনজাংশনের মধ্যে অনেকের ধারণা যে নট অনলিটাও কনজাংশন, তা কিন্তু নয়। শুধু বাটটা কনজাংশন, অলসোটাও নয়। নিদার নরের মধ্যে শুধুমাত্র নর শব্দটা কনজাংশন, ইদার অরের মধ্যে শুধুমাত্র অর শব্দটা কনজাংশন। কেন? একটা জিনিস ভেবে দেখো, যদি এরা কনজাংশন হয় তাহলে এরা কি? এই যে ইদার নিদার, এই যে শব্দগুলো তোরা দেখতে পাচ্ছিস, এই শব্দগুলো মোস্টলি ইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হিসেবে কাজ করে। যখন তারা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তখন তারা অ্যাডজেক্টিভ, যদি এরা কোনো ভার্বকে কোয়ালিফাই করে বা কোনো ক্লজকে কোয়ালিফাই করে তাহলে তারা অ্যাডভার্ব। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিরকম হবে বিষয়টা? ধর বলা হলো ফর অ্যান এক্সাম্পল যে নিদার, আমি যে কোনো একটা নাম দেখে নিই তোদের। আচ্ছা, সন্তু আছে, সন্তুর নামটা মাথায় আছে। নিদার সন্তু নর, নিদার সন্তু নর মনমিত। আচ্ছা, নিদার সন্তু নর মনমিত। তাহলে এই যে নিদার শব্দটা কাকে কোয়ালিফাই করছে? সন্তুকে কোয়ালিফাই করছে। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, তারপরে তো নর কনজাংশন ঢুকে যাচ্ছে। তাহলে যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে, এই সেন্টেন্সে নিদার শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু যদি লেখা থাকে নিদার সন্তু ওয়েন্ট দেয়ার, এখানে বলে রাখি এখানে ইনভার্সন হবে, সেটা পরে আসছি, আপাতত একটু ভুলই লিখি। নর ডট 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 কিছু একটা আছে। তাহলে এই যে নিদার সন্তু ওয়েন্ট দেয়ার, এখানে নিদার শব্দটা শুধু কি সন্তুকে কোয়ালিফাই করছে নাকি তার যাওয়া
সেটা হয়নি সেটাকে কোয়ালিফাই করছে, মানে নিদার শব্দটা সন্তুকে বোঝাচ্ছে না সন্তু মানে ডিড নট গো দেয়ার সেইটাকে বোঝাচ্ছে, কোনটা? ডিড নট গো দেয়ার মানে যাওয়া হয়নি মানে ওইটাকে বোঝাচ্ছে। ভার্বকে ডিড কোয়ালিফাই নট করছে গো না দেয়ার। ক্লজকে কোয়ালিফাই করছে। তাহলে এই শব্দটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা নেগেটিভ অ্যাডভার্ব, বাক্যের শুরুতে থাকলে রুল অফ ইনভার্সন হয়। তো এক্ষেত্রে ওয়েন্ট না লিখে আমাকে লিখতে হবে গো, আর সন্তুর আগে লিখতে হবে ডিড, ঠিক আছে? নিদার ডিড সন্তু গো দেয়ার নট ডট 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 যা থাকবে আর কি বাক্যে। তো এবার ইনভার্সন কেন হয় কখন হয় এগুলো আমরা বলে দেব। মূলত বেশ কিছু অ্যাডভার্ব আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, যাদের জন্য রুল অফ ইনভার্সন অ্যাপ্লাইড হয়। তাহলে এই ইনভার্সন মানে কি? ইনভার্সন বলতে বোঝায় হচ্ছে ইন্টারচেঞ্জ অফ প্লেস। অর্থাৎ আমাদের যেটা বেসিক সেন্টেন্সের কনটেক্সট বা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব। ইনভার্স করা মানে হচ্ছে সাবজেক্টের আগে ভার্বটা নিয়ে আসা। ইনভার্সনও দু ধরনের হয়, একটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন আর একটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন। যখন পার্শিয়াল ইনভার্সন হয় তখন হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসে, আর কমপ্লিট ইনভার্সনের ক্ষেত্রে তোমার মেইন ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়। সেগুলো অনেক অ্যাডভান্স জায়গার ব্যাপার, আমরা আজকে ফার্স্ট ক্লাসে শুধু আলোচনা করলাম যে মানে এই যে আমরা পেয়ার কনজাংশন ভাবি নিদার নর ইদার অর, তো এর মধ্যে কোনোটাই কিন্তু মানে দুটোই যে কনজাংশন এমনটা নয়। একটা অ্যাডভার্ব আর একটা কনজাংশন, একটা অ্যাডজেক্টিভ আর একটা কনজাংশন। আর এটাও মাথায় রাখবি, একই শব্দ ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচও হতে পারে। মানে নট নেসেসারি যে মানে ধর আমি বললাম ওয়াটার, আমার কি মনে হলো যে ওয়াটার মানে হচ্ছে নাউন, কিন্তু কোন সেন্টেন্সে ওয়াটার শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, যে আই ওয়াটার দ্য গার্ডেন, তখন তার মানে হয়ে যাবে জল দেয়া, ঠিক আছে? সো পার্ট অফ স্পিচ ইজ অল অ্যাবাউট দ্য প্লেসমেন্ট অফ দ্য ওয়ার্ড। অর্থাৎ একটা সেন্টেন্সে ওই শব্দটাকে তুই কোন জায়গায় প্লেস করেছিস তার উপর নির্ভর করে তার পার্ট অফ স্পিচ নির্ধারিত হবে। যেমন ধর পেন, তোকে যদি কেউ বলে পেন মানে হচ্ছে কলম, স্যার এটা তো নাউন হবেই, কিন্তু তুই বলতে পারিস হি পেন্ড আ লেটার টু হিজ ওয়াইফ, তো তখন সেটা কিন্তু ভার্ব হিসেবে পরিগণিত হবে। এবার এরকম নয় যে সব শব্দই সব পার্ট অফ স্পিচ হবে, কিন্তু একই শব্দ একাধিক পার্ট অফ স্পিচ হিসেবে ইংরেজিতে ব্যবহার আছে। যেমন ধর ফাস্ট, ফাস্ট শব্দটাকে তুই অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারিস, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারিস। যদি বলিস হি ইজ ফাস্ট, তাহলে ফাস্ট কাকে বোঝাচ্ছে? ধর কোনো সেন্টেন্সে তুই লিখলি হচ্ছে হি ইজ ফাস্ট বা হি ওয়াজ ফাস্ট, সে খুব দ্রুত ছিল, তাহলে ডেফিনেটলি হি কে বোঝাচ্ছিস, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউনকে যদি বোঝাস তাহলে ফার্স্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার তুই বললি হি র্যান ফার্স্ট, ধর আমি বললাম হি র্যান ফার্স্ট, তাহলে সেক্ষেত্রে তোর FIRST মানে হচ্ছে প্রথম, হ্যাঁ আমি দ্রুত FAST ভুল করে লিখে ফেলেছিলাম, হি র্যান ফার্স্ট। তাহলে এখানে ফার্স্ট শব্দটা কাকে কোয়ালিফাই করছে? ভার্ভকে। তাহলে ভার্ভকে যদি কোয়ালিফাই করে এই শব্দটা তোর অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তার মানে পার্ট অফ স্পিচ ইজ অল অ্যাবাউট দ্য প্লেসমেন্ট অফ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স। আবার ফাস্ট করা মানে উপোস করা, তখন ফাস্টিং নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। মানে এরকম ডিফারেন্ট পার্ট অফ স্পিচ হিসেবে একই শব্দ আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিকের কিছু জায়গা। এখান নিয়ে কারোর যদি কোনো কোয়ারিজ বা কোনো ডাউট থাকে আমাকে বলবি। স্যার ইনভার্সনের পার্টটা ঠিক গুলিয়ে গেল। ইনভার্সন মানে কি? ধর আমি বললাম যে হি, ধর বলা হলো যে নো সুনার হি হ্যাড গন দেয়ার দেন ডট ডট ডট। আচ্ছা দেখ, সবার প্রথম সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, যদি হেল্পিং ভার্ব থাকে প্রথমে হেল্পিং ভার্ব,
তারপরে মেইন ভার্ব। এটা তো সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্স বাদে নর্মালি যে কোনো সেন্টেন্সে আগে সাবজেক্ট তারপরে ভার্ব থাকে। কিন্তু যেহেতু এখানে নো সুনার, নো সুনার মানে কি অ্যাজ সুন অ্যাজ, মানে যে মুহূর্তে সে সেখানে গেল, এইরকম একটা সেন্স দিচ্ছে। তাহলে যখনই নো সুনার সেন্টেন্সের শুরুতে থাকলো, তখন এই যে সেন্টেন্সের বেসিক যে প্যাটার্ন সাবজেক্টের পর ভার্ব, সেটা ডিস্টার্বড হয়ে যায়। সেটা কি হয়, এই হ্যাডটা হি এর আগে চলে আসবে। তাহলে অ্যান্সার কি হবে, নো সুনার হ্যাড হি গন দেয়ার। তাহলে এই যে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসে, এটাকে বলা হয় ইনভার্স। ইনভার্স মানে উল্টে দেয়া, সাবজেক্ট ভার্ব না করে ভার্ব সাবজেক্ট। তো এই হেল্পিং ভার্ব যদি সাবজেক্টের আগে আসে, তাকে বলা হয় পার্শিয়াল ইনভার্সন। আর যদি দেখা যায় মেইন ভার্ব সাবজেক্টের আগে চলে এলো, তাকে বলা হয় হচ্ছে কমপ্লিট বা ফুল ইনভার্সন। ঠিক আছে? এটা মানে আমি জাস্ট নামটা তোদের বোঝাতে চাইলাম। যেমন এরকম অনেক কিছু আমরা করি। ধর আমি বললাম দেয়ার ইজ এ কাউ, এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? দেয়ার ইজ আ কাউ, ওখানে একটা গরু আছে। একদম ছোটবেলায় ক্লাস 2-3 এই সেন্টেন্স গুলো আমরা শিখেছি, হেয়ার ইজ এ ডগ, দেয়ার ইজ এ কাউ। তাহলে এই যে দেয়ার ইজ এ কাউ, এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? কাউটা। কাউটা, তাই না? আর ভার্ব কোনটা? কি হলো? ইজ। ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। আর দেয়ারটা কি? প্রোনাউন। বলো। প্রোনাউন। প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, এবার স্যার আমরা অ্যাডভার্ব কি করে বুঝবো? আমরা যে অ্যাডভার্ব কি করে বুঝবো? একটা মিনিট, হ্যাঁ, এটা মেসেজ করছি। আজকে কি বার গো? শুক্রবার। আচ্ছা, অ্যাডভার্ব আমরা প্রথমে 3-4 ধরনের অ্যাডভার্ব শিখে নেব। মাথায় রাখবে, ওয়্যারের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, ওয়েনের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, আর হাউ এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে? এই তিনটে। আচ্ছা, এই তিনটেই যে আছে এরকম না, এরকম আরো বেশ কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, ইত্যাদি। কিন্তু আমাদের একদম প্রথম ক্লাসে আমরা এই 3 ধরনের অ্যাডভার্ব জানবো। তাহলে বলো তো, এই যে আমি লিখলাম দেয়ার ইজ এ কাউ, এই দেয়ারটা কিসের উত্তর? অ্যাডভার্ব হাউ অফ প্লেস। অ্যাডভার্ব অফ না প্লেস। where? তাহলে Adverb of অ্যাডভার্ব place. অফ প্লেস, তার মানে অ্যাডভার্ব তো। তো সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে, তাহলে রুল অফ ইনভার্সন অ্যাপ্লাইড হয়। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা হচ্ছে এইটা, আ কাউ ইজ দেয়ার। আমরা যদি নর্মালি লিখতাম, তাহলে তো এটাই লিখতাম, আ কাউ ইজ দেয়ার। যখনই সেন্টেন্সের শুরুতে আমরা অ্যাডভার্ব অফ প্লেস নিয়েছি, তখন আমরা কি করলাম? তখন আমরা ইজটাকে আগে নিলাম আর কাউটাকে পরে নিলাম। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বলো, অ্যাডভার্ব অফ নেগেশন বলো, মানে নেগেশন কোনগুলো? ওই নো সুনার, নিদার যদি অ্যাডভার্ব হিসেবে, বা নট অনলি যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন রুল অফ ইনভার্সন। এটা কিন্তু কমপ্লিট ইনভার্সন, কারণ এখানে সরাসরি মেইন ভার্বটাই চলে এসছে। এখানে ইজ তো হেল্পিং ভার্ব নয়, এখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। এটাকে লিঙ্কিং ভার্ব বলে, পরে আসবো। তো যদি কোনো সেন্টেন্সে এইরকম পরিস্থিতি তৈরি হয় যে যেখানে
তোমার মেইন ভার্ব যেটা, সেটা সরাসরি সাবজেক্টের আগে চলে এসছে। বিশেষত ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে কমপ্লিট ইনভার্সন হয়। যে ধর বলা হলো যে আ ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি স্যাট এ ম্যান। শুনতে একটু অদ্ভুত লাগবে, বাট দিস ইজ আ কারেক্ট স্ট্রাকচার, রাইট স্ট্রাকচার যেটাকে বলে। ঠিক আছে, বাট এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়। আমি জাস্ট ওই নিদান নরের পেয়ার বোঝাতে গিয়ে ইনভার্সনটা বললাম, যেটা আমার ফার্স্ট ক্লাসে বলা উচিত হয়নি। তো আজকে যেটুকুনি পড়ালাম, এটার মধ্যে কারুর যদি কোনো রকম ডাউট বা কোয়ারি থাকে আমাকে বলতে পারো। স্যার বলছি আরেকটা কি বললেন, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স? কমপ্লেক্স কম্পাউন্ড, যেখানে কমপ্লেক্স আর কম্পাউন্ড মিশে আছে, ওটা এখনো করাইনি। আর ওটা জটিল কিছুও না। যে অবধি পড়ালাম কারুর কোনো ডাউট থাকলে বলো। না দাদা ক্লিয়ার। আমি শো করে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লিয়ার স্যার। হিস্ট্রি ক্লাস তোমাদের মনে হয় ভুল করে রুটিনটা উল্টো হয়ে গিয়েছিল। 7টা মানে 8টা থেকে, না 7টা থেকে ছিল হচ্ছে ওল্ড ব্যাচের ক্লাস, কোশ্চেন অ্যান্সার। আর তোমাদের ছিল 9টা থেকে। আর তোমাদের রুটিনে মনে হয় 8টা থেকে দিয়ে দিয়েছে না? তা না 7টা 7টা থেকে থেকে, দিয়েছে। 7টা থেকে, থেকে ইতিহাস দিই। 7টা থেকে। আচ্ছা আচ্ছা, তোমাদের রুটিনে আপলোড হয়েছে 7টা থেকে, আর টিচারের কাছে গেছে হচ্ছে 8টা থেকে। যাই হোক, তোমাদের কোশ্চেন অ্যান্সার করায়নি তো? না 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 স্যার, প্রথমে কোশ্চেন আনসার এনসিএলটি করানো শুরু করেছিলেন, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলাতে উনি আমাদের আবার কাছে, ক্লাস করলেন। ওটা রুটিনটা উল্টে গিয়েছিল। এমনি ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? না 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 না, ঠিক আছে। স্যারকে আমি ক্লাসগুলো চেষ্টা করবেন একটু 8টার দিকে দেওয়া, একটু অসুবিধা 7টা থেকে করাটা। তোমাদের তো বলেইছি হিস্ট্রি ক্লাসটাই একমাত্র ইয়ে তোমাদের, ওটা হিস্ট্রিটাও 8টা করে দেয়া যাবে, অসুবিধা নেই। হিস্ট্রি ক্লাসও 8টা করে দেয়া যাবে, অসুবিধা নেই। যদি সন্দীপ স্যার ডিজিটাল রুম থেকে নেয় সেই একটা ক্লাসেই, সেটাও শনিবার বা রোববার হবে। ওই একটা ক্লাস হয়তো ইয়েতে হবে, কারণ সন্দীপ স্যারের দেখলাম বাড়ির থেকে প্রবলেম, কালকে পলিটির যে ক্লাসটা ওটা জয়েন করতে ওর লেট হয়ে গেল। ঠিক আছে, আর একটু ওর মানে নেট ইস্যু আছে। তো ওকেও আমি বললাম যদি ডিজিটাল রুম থেকে ক্লাস নিস তো বেটার হবে। ঠিক আছে, স্যাটারডে চলো। সানডে অসুবিধা নেই স্যার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সন্দীপের যদি ক্লাস আমি দিই এরপর থেকে স্যাটারডেই দেব, ম্যানেজমেন্টের লোক থাকবে, অসুবিধা হবে না। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে ওকে আজকে। স্যার, গুড নাইট। হ্যাঁ স্যার শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে।